দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রাবণ মাসের উদ্বোধন পত্রিকা থেকে রথের বিবর্তন ও বঙ্গে ব্যতিক্রমী রথযাত্রার পাঠ, লেখক স্বপন কুমার ঠাকুর। আষাঢ় মাসে জগন্নাথের রথযাত্রায় শুধু উড়িষ্যা নয়, বাংলাতেও লোকে লোকারণ্য। রথের মেলা একটি বেলা হলেও মহা ধুমধামের লোক উৎসব। মাটির পুতুলের বিকিকিনি, পাঁপড় ভাজার গন্ধে বৃষ্টি ভেজা অপরাহ্ন বড় আমোদিত। উল্টো রথে একই দৃশ্যের পুনরাবৃত্তি। বঙ্গে রথযাত্রা শারদোৎসবের শুভ সূচনা করে দেবীর কাঠামোতে মাটির প্রলেপ দিয়ে। এই দিন থেকেই শুরু দুর্গাপূজার কাউন্টডাউন। রথের সঙ্গে যাত্রার যোগ অবিচ্ছিন্ন। রথযাত্রায় চিৎপুরের যাত্রার অপেরাগুলি নতুন পালার বিজ্ঞাপন দেয় আর বায়না নিতে শুরু করে। রথ প্রাচীনকালের এক যানবাহন তথা যুদ্ধযান। রথের মতো লোকযানের হদিশ মিলেছে তাম্রপ্রস্তর যুগ থেকে। প্রাগৈতিহাসিক যুগের রথাকৃতি শৈলচিত্রের নিদর্শন পাওয়া গেছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাকিস্তান, বিন্ধ্য পর্বত প্রভৃতি স্থানে। উত্তরপ্রদেশের বাগপাট জেলার সিনৌলি গ্রামে থেকে পুরাতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে কাঠের রথ। কার্বন ডেটিংয়ের ফলে জানা গেছে সময়কাল খ্রিস্টপূর্ব 1850 থেকে 1550 অব্দের মধ্যে। যদিও এটি প্রকৃত রথ কিনা তা নিয়ে বিতর্ক আছে। রথযান তথাকথিত আর্য সংস্কৃতির নিদর্শন বলে অধিকাংশের বিশ্বাস। ঋগ্বেদে ঘোড়ায় টানা রথের কথা আছে। বৈদিক দেবতা, বিশেষ করে ইন্দ্র, উষা, অগ্নি প্রমুখের নিজস্ব রথ ছিল। ঋগ্বেদের 3:53-19 ঋকে রথের কাঠ প্রসঙ্গে খদির এবং শিশম্পা অর্থাৎ শিশু কাঠের উল্লেখ পাওয়া যায়। ঐচ্ছত্র প্রত্নক্ষেত্র থেকে প্রাপ্ত পোড়ামাটির ফলকে ঐতিহাসিক যুগের যুদ্ধযান রথের চিত্র উদ্ভাসিত হয়েছে। দুই রথী রথের ওপর পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে তীর ধনুক নিয়ে যুদ্ধ করছে। মাথায় বিচিত্র পাগড়ি, বুকে আঁটা অলঙ্কার। একটি শূকরের ছবিও আভাসিত। অনেকের মতে এটি কিরতার্জুনীয়ম আলেখ্যের দৃশ্যরূপ। কালক্রমে দেবযান হিসেবে রথের সঙ্গে মন্দিরের আকৃতি যুক্ত হয়ে সূত্রধর ও ছুতরদের হাতে গড়ে উঠেছে অবিস্মরণীয় দারু ভাস্কর্য। দেবযান রথের মধ্যে আছে কয়েকটি কুঠুরি, চিত্রিত গবাক্ষ, দৃষ্টিনন্দন চূড়া। দেখা যায় নানা বিভঙ্গের দারু মূর্তি, কাঠ খোদাই, রংবাহারি অলঙ্করণ আর বড় বড় নিরেট চাকা। তবে ধাতুর রথও কম নেই। দেবযানটিকে টানে ভক্তজন। রথের মতো সব মনুষ্যযান যে দেবযানে পরিণত হয়েছে এমন কথা ভুলেও বলা যাবে না। মনসামঙ্গল কাব্যে করণ্ডী নামক বস্তুটির যা বর্ণনা আছে তার থেকে অনুমান করা যায় এটি দোলা বা শিবিকার মতো আদিতে লোকযান ছিল। নারায়ণ দেব মনসামঙ্গল বা পদ্মা পুরাণে করণ্ডী নির্মাণ প্রসঙ্গে লিখেছেন, করণ্ডীর চারিধার বিষধর অবতার, মধ্যে বেদী নাগের মণ্ডল, সেখানে বৈশে বিষহরে নির্মাইল কোঠা করি, কোঠার মধ্যে রচিল মঙ্গল। কবির বর্ণনা অনুসারে করণ্ডী গঠিত হতো চৌচাল করে। এর মধ্যে দেবীর বেদীসহ বিচিত্র নাগ মণ্ডল দেখা যেত। গায়ে নানা ধরনের চিত্র খোদাই করা। সেই দেবযান বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গেলেও সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। পূর্ব বাংলায় করণ্ডীতে আজও মনসা পূজা হয়। সেটি কাঠের তৈরি নয়, শোলার লোকজ শিল্প। এখন আর যানও নয়, পূজার উপকরণ।
ত্রিভুজাকৃতি বা গোলাকার ফুলের সাজির মতো তার গঠন। শিবিকা বা দোলা এখন বিলুপ্ত প্রায় হলেও দেবদেবীর শোভাযাত্রায় কোথাও কোথাও টিকে আছে। শিবিকায় চড়ে গ্রাম প্রদক্ষিণ করেন দেবী মনসা ও নেতা। ধর্মরাজ মনসাকে বিয়ে করতে যান ডুলি বা শিবিকায় চেপে। কাটোয়া মহকুমার অন্তর্গত ভ্রাম্যমান দারু বিগ্রহ রাধামাধব তো সারা বছর কাঠের দোলায় চেপে গ্রামান্তরে ঘুরে বেড়ান। নামে শিবের দোলা হলেও কাঠের সিংহাসন বই কিছু নয়। তবে আজও রথ চলে সগৌরবে। করণ্ডী, শিবিকা বা দোলা ইত্যাদি দেবযানে পরিণত হলেও রথের মতো তাদের বিবর্তন তথা বিচিত্র ইতিহাস ও সংস্কৃতি নেই। 1 নম্বর পরিচ্ছেদ এখানেই শেষ হলো। এবার পরিচ্ছেদ 2। খ্রিস্টপূর্ব যুগে রথের নাম, প্রকারভেদ, গঠন প্রণালী ইত্যাদি সম্পর্কে বৈচিত্র্যময় তথ্য মেলে পাণিনির অষ্টাধ্যায়ী ও তার নানান ভাষ্য থেকে। যানবাহনের সেকালের সাধারণ নাম ছিল বহ বা বাহন। স্থলপথের যানের নাম বাহন আর জলপথের যান ছিল উদ্বাহন। ভার বহনকারী বিভিন্ন স্থলযানের নাম ছিল ইক্ষুবাহন, স্বরবাহন, দর্ভবাহন ইত্যাদি। বণিকদের ব্যবহৃত স্থলযানের নাম বলদবাহিত শকট। পতঞ্জলি বণিকদের জন্য ব্যবহৃত শকটকে বলেছেন শকট স্বার্থ। রাজকীয় যান বলতে রথকেই বোঝাতো। রথের সমষ্টি রথা। রাজার সৈনিকরাও রথ ব্যবহার করত। সেনা বিভাগের নাম ছিল সেনাঙ্গ। এর মধ্যে রথিকাশ্বরহম নামেও বিভাগ দেখা যায়। খ্রিস্টপূর্ব যুগে বিভিন্ন পশুতে রথ টানত। সেই অনুযায়ী রথের নামকরণ ছিল, যেমন ঘোড়ায় টানা রথ অশ্বরথ, উটে টানা রথের নাম অষ্ট্ররথ, গর্দববাহিত রথের নাম গার্ধব রথ। পশু অনুযায়ী রথের চাকার আয়তন ইত্যাদির পার্থক্য থাকা স্বাভাবিক। ঘোড়ায় টানা রথের চাকার নাম অশ্বরথচক্র, গর্দববাহিত রথের চাকার গার্ধব রথচক্র। সেকালে রথের 2টি শ্রেণীবিভাগ ছিল। উচ্চমানের রথের নাম পরম রথ, তুলনায় নিকৃষ্ট রথের নাম কদরথ। পরম রথের দৈর্ঘ্য 188 আঙুল অর্থাৎ 11 ফুটের কিছুটা বেশি। অক্ষ হতে 104 আঙুল অর্থাৎ 6.5 ফিট। জোয়ালের মাপ 46 আঙুল অর্থাৎ 5 ফুটের অধিক। রথের ছাউনি হতো 3 ধরনের: কাপড়ের, পশমের তৈরি কম্বল এবং পশুর চামড়া। সর্বাপেক্ষা উত্তম মানের কম্বলের নাম পাণ্ডুক কম্বল। বেশ সন্তর জাতক থেকে জানা যায় এটি ছিল লাল রঙের এবং তৎকালীন গান্ধার দেশ থেকে রপ্তানি করা হতো রথের জন্য। পশুচর্ম হিসেবে ব্যবহৃত হতো নেকড়ে ও বাঘের চামড়া। সেই কারণে রথের নাম ছিল যথাক্রমে দৈপ ও বৈয়াঘ্র। শব্দকল্পদ্রুমে হেমচন্দ্রের লেখা উদ্ধৃত করে হয়েছে অথ কাম্বল বস্ত্রাদ্যস্তৈস্তৈ পরিবৃতে রথে সপাণ্ডু কম্বলি যৎ সম্বিত পাণ্ডু কম্বল্যৈ শতু দৈপ বৈঘ্রাশ্চ বৃত দৈপী চর্মনা। এই ধরনের মহাগ্র রথ রাজাদের অভিষেকের সময় ব্যবহৃত হতো। রামায়ণ এবং মহাভারত থেকে বৈয়াঘ্র রথের কথা জানা যায়।
অযোধ্যাকাণ্ডের ষোড়শ স্বর্গে বাল্মীকি রামচন্দ্র প্রসঙ্গে লিখেছেন, অনন্তর তিনি অর্থাৎ রাম অর্থিদিগকে সবিশেষ সমাদর করিয়া ব্যাঘ্র চর্ম সমৃত রজত নির্মিত মণিকাঞ্চন মণ্ডিত রথে আরোহণ করলেন। মহাভারতের সভাপর্ব থেকে জানা যায় বৈয়াঘ্র রথের মূল্য ছিল 1000 কার্ষাপণ। কার্ষাপণ সমান 16 পণ বা 1 কাহন। সব ধরনের রাস্তায় যে রথ চলত তাকে বলা হতো সর্বপথহীন। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রথপথ বলতে 7.5 ফুট চওড়া রাস্তাকে নির্দেশ করেছেন। তবে গঠনে ও মননে এই রথগুলির সঙ্গে দেবযান রথের পার্থক্য আছে। দেবযান রথের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় সংস্কৃতি ও দর্শনের নানা অনুষঙ্গ। দেবরথ মূলত রথ ও বিশেষ শৈলীর মন্দির স্থাপত্যের এক মিশ্র আঙ্গিক। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার। জয় ঠাকুর।